অনেকেই মনে করেন বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নির্বাচনী ব্যবস্থায় আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর মডেলটি একটি অন্যতম অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক মডেল। তারা মনে করেন এই ব্যবস্থার অধীনে রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোটের সংখ্যার অনুপাতে সঠিক ও ন্যায্য আসন লাভ করবে, যা ভোটারদের পছন্দের প্রতিফলন ঘটাবে। কিছু দেশে, বিশেষ করে বৈচিত্র্যময় জাতিগোষ্ঠী এবং বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতির অধিকারী দেশগুলোতে ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য পিআর ব্যবস্থার বিভিন্ন মডেল ব্যবহার করছে। সেই সব দেশগুলোতে স্থানীয় সরকার কাঠামোর ব্যাপক পরিবর্তন করা হয়েছে, অথবা পূর্ব থেকেই স্থানীয় সরকার একটি শক্তিশালী কাঠামোতে দাঁড়িয়ে আছেন। স্থানীয় সরকারের মতো একটি ব্যবস্থাকে স্বয়ংসম্পূর্ণ করতে ১৫০ বছরের চেয়েও বেশি সময় লেগেছে যুক্তরাজ্যের মতো একটি দেশের। কিন্তু সেই দিক বিবেচনা করলে বাংলাদেশের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের মতো দেশে এই ধরনের স্থানীয় সরকার ব্যবস্থায় না আসা পর্যন্ত বিদ্যমান সংসদীয় ব্যবস্থা অনেক কার্যকরী, কেননা স্থানীয় রাজনীতিবিদ না থাকলে এই অঞ্চলের জনগণের হয়ে কথা বলার আর কেউ থাকবে না। এখন প্রশ্ন হলো, আমরা আসলে কি ধরনের আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চাই? আমাদের জনগণ কি এই পদ্ধতি সম্পর্কে অবহিত? এই পদ্ধতির জটিল সমীকরণ কি আমাদের সাধারণ জনগণ বুঝবে? তার সুফল কুফল সম্পর্কে তারা কতটা জানে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পদ্ধতি কি আদৌ আমাদের প্রয়োজন আছে? এটা বিএনপিরও প্রশ্ন, তাই পিআরের বিপরীতে অবস্থান তাদের। অন্যদিকে জামায়াতের অবস্থানের পক্ষে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর হলো এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে কোনো একটি রাজনৈতিক দল মোট যত শতাংশ ভোট পায়, সংসদের ঠিক তত শতাংশ আসনই পায়। উদাহরণস্বরূপ, কোনো নির্বাচনে যদি একটি দল ২০% ভোট পায়, তাহলে মোট আসন সংখ্যার ২০% আসনই তারা পাবে। এই ব্যবস্থায় প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ এবং ফলাফলকে প্রভাবিত করে। অন্যান্য প্রচলিত নির্বাচন ব্যবস্থায় প্রার্থীরা শুধু বেশি ভোট পেলেই নির্বাচিত হন, যেখানে সব ভোট সমানভাবে বিবেচনা করা হয় না। কিন্তু আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারেই আসন বণ্টন করা হয়। এর ফলে ছোট দলগুলো তাদের প্রাপ্য প্রতিনিধিত্ব পায় এবং ভোট নষ্ট হয় না। এই পদ্ধতিটি বাংলাদেশের বর্তমান প্রচলিত মডেলের বিপরীতে দাঁড়িয়েছে, যেখানে একটি নির্বাচনী এলাকায় সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থী জয়ী হন। যেহেতু পিআরের অনেকগুলো মডেল রয়েছে বিশ্বের অনেক দেশে, বাংলাদেশের জন্য কোন মডেল হবে সেই বিষয়ে প্রস্তাব করা কোনো স্বচ্ছ ধারণা দিতে পারছেন না। ফলে তৈরি হচ্ছে ধূম্রজাল, জন্ম হচ্ছে অনেক প্রশ্নের। প্রথমত, কে কোন আসন নেবে তা নির্ধারণের উপায় কি? ধরুন, ঢাকা ১ আসনে ক পার্টি এবং খ পার্টির প্রার্থী দুজনই ৩০% করে ভোট পেয়েছেন। ক পার্টি সারা দেশে ভোট পেয়েছে ৩৪%, আর খ পার্টি পেয়েছে ০.৩৪%। সেই হিসাবে ৩০০ আসনের বিপরীতে সংসদে খ পার্টি একটি আসন পাবে। যদি উভয় দলই ঢাকা ১ আসনটি দাবি করে বসে, তাহলে সমাধান কি? ধরে নিচ্ছি খ পার্টিকে দেওয়া হলো সেই আসন, এবং সেখানে তেঁতুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী তেঁতুল মিয়াকে সংসদ সদস্য করে সংসদে পাঠানো হলো, যা ঢাকা ১ আসনের জনগণের সাথে কোনো সম্পর্ক নেই। জনগণ চেনে না তাদের সংসদ সদস্যকে, সংসদ সদস্যও চেনে না তার জনগণকে। এই যে সংসদ সদস্য নিয়োগের সর্বময় ক্ষমতা দলের প্রধানদের হাতে চলে যাবে, এর উপায় কি? তখন কোটি টাকার মনোনয়ন বাণিজ্য নয়, সরাসরি সংসদ সদস্য নিয়োগে শত কোটি টাকার বাণিজ্য হবে না, তার গ্যারান্টি কি? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ন্যূনতম কত শতাংশ ভোট পেলে একটি দল সংসদে প্রতিনিধি দেওয়ার যোগ্যতা অর্জন করবে, তার কোনো প্রস্তাবনা নেই এই পিআর প্রস্তাবকদের কাছে। অনেক দেশে এই বিষয়ে একটি সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে, যেমন ন্যূনতম ৫% থেকে ১০% ভোট পাওয়ার বাধ্যবাধকতা। তাহলে বাংলাদেশের যে ছোট ছোট দল রয়েছে, যাদের ভোট সংখ্যা ১%-এরও কম, তাদের হিসাব কি হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, স্থানীয় অনেক জনপ্রিয় এবং যোগ্য ব্যক্তি রয়েছেন যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয়ী হয়ে তার অঞ্চলের জনগণের প্রতিনিধিত্ব করেন। তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা এক চরম বৈষম্য তৈরি করবে, এবং এই সমস্যা কিভাবে সমাধান হবে তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই তাদের কাছে। যেহেতু সারা দেশের প্রাপ্ত ভোটের শতাংশের উপর নির্ভর করবে আসন, সেই ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি নির্ধারণ সংসদ সদস্য। ফলে তৃণমূলের নেতৃত্ব তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে অচিরেই। দেশের রাজনীতি হয়ে পড়বে রাজধানী নির্ভর, দলের রাজনীতি হয়ে পড়বে কেন্দ্রীয় কমিটি নির্ভর।
এফপিটিপি বা বর্তমান নির্বাচন ব্যবস্থায় জনপ্রতিনিধিদের জনসংযোগ করা বা এলাকার মানুষের পাশে থাকা তার আদর্শিক রাজনীতির মতোই গুরুত্বপূর্ণ। ফলে জনগণ দলীয় পরিচয়ের বাইরে ব্যক্তির পরিচয়কেও প্রাধান্য দিয়ে থাকে। তারা আশা করে সুখে দুঃখে এলাকার সংসদ সদস্য তাদের পাশে এসে দাঁড়াবে। যেহেতু দেশের স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল কাঠামোর ওপর প্রতিষ্ঠিত, সেখানে আইন প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি তারাই সেই অভাবটা কিছুটা পূরণ করবে। পিআর পদ্ধতির পক্ষে একটি যুক্তি এখানে বারবার তারা উল্লেখ করে, আর তা হল ভোটের অপচয়। সেক্ষেত্রে যুক্তরাজ্যের কিছু স্থানীয় নির্বাচনের মতো একাধিক প্রার্থীকে ভোট দেওয়ার মডেলটি দেখা যেতে পারে। সংযোজিত হতে পারে প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ এবং তৃতীয় পছন্দের মতো বিষয়। আমি একটি দলের পক্ষে ভোট দিয়েছি, তার মানে এই নয় যে আমি অন্য প্রার্থীর বিজয়ের বিপক্ষে। এই ধরনের ভাবনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে। পিআর কেন বাংলাদেশের জন্য একটি আদর্শিক ধারণা নয়, এই প্রশ্নটি আসতেই পারে। প্রথমত, রাজনৈতিক দলগুলোর বিকল্প ব্যবস্থা তৈরি না করলে বর্তমান রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে। ফলে প্রান্তিক গোষ্ঠীগুলোকে ক্ষমতার বাইরে এবং সুশাসনকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। দ্বিতীয়ত, অসংখ্য ছোট দল নিয়ে একটি খণ্ডিত সংসদ তৈরির ঝুঁকি বাড়বে। ফলে জাতীয় সংসদ দুর্বল হয়ে পড়তে পারে এবং গঠিত হতে পারে একটি দুর্বল সরকার। যে কোনো সময় সংসদে অচলাবস্থার সৃষ্টি হতে পারে এবং আইন প্রণয়নে জনমুখী বাধার সৃষ্টি হতে পারে। টাকার বিনিময়ে ফ্লোর ক্রসিংয়ের সম্ভাবনা বেড়ে যাবে। তৃতীয়ত, তৈরি হতে পারে রাষ্ট্রের দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো, বিশেষ করে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থা। বাংলাদেশে এই প্রতিষ্ঠানগুলো প্রায় পক্ষপাতিত্ববাদ এবং অদক্ষতার অভিযোগে অভিযুক্ত। একটি শক্তিশালী প্রশাসনিক মেরুদণ্ড ছাড়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়বে। চতুর্থত, দলের দক্ষতা, ক্ষমতা, প্রজ্ঞা বা নীতিমালা না দেখেই শুধু দলীয় আদর্শের ওপর ভিত্তি করে ভোটদানকে উৎসাহিত করা বেড়ে যাবে। ফলে দেশের উন্নয়ন থেকে শুরু করে মানুষের মৌলিক বিষয়গুলো উপেক্ষিত হয়ে পড়বে রাজনীতিতে। পঞ্চমত, প্রতিষ্ঠিত দলগুলোর প্রান্তিক নেতাকর্মীদের ক্ষমতা হ্রাস পাবে, জনগণের সাথে রাজনৈতিক দলের দূরত্ব বাড়বে। ষষ্ঠত, এই পদ্ধতিতে কালো টাকায় অসংখ্য ছোট দল তৈরি করে ভোট কেনার প্রবণতা ও প্রতিযোগিতা বাড়তে পারে। কেন্দ্রীয়ভাবে রাজনৈতিক দলগুলো সংসদ সদস্য কেনাবেচায় তৎপর হয়ে উঠতে পারে। সব দিক বিবেচনায় পিআর পদ্ধতি এই মুহূর্তে একটি ইউটোপিয়ান ধারণা মনে হলেও এ নিয়ে ব্যাপক গবেষণা পর্যালোচনা চলতেই পারে। পরবর্তী সংসদে এই বিষয়ে আলোচনাকে উৎসাহিত করে ভবিষ্যতের পরিবর্তনের পথ প্রশস্ত করা যেতে পারে। বাংলাদেশের জন্য সময় উপযোগী একটি গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরির ক্ষেত্রে সঠিক পদ্ধতি তৈরি করা এখন থেকেই ভাবতে হবে, যা ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। যেমন এমন কোনো মিশ্র নির্বাচন ব্যবস্থা, এফপিটিপি এবং পিআর, যেমন জার্মানি এবং নিউজিল্যান্ডের মতো, যেখানে দল, প্রার্থী এবং ভোটারের ভারসাম্য রক্ষা করতে পারে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআরের কিছু মডেল পৃথিবীর কিছু দেশে ব্যবহৃত হচ্ছে, তবে বর্তমান বাস্তবতায় বাংলাদেশের জন্য এটি একটি ইউটোপিয়ান দৃষ্টিভঙ্গি হিসেবে মনে হতে পারে। যতক্ষণ না গণতন্ত্রের মূল ভিত্তি শক্তিশালী না হয়, দেশে গভীর রাজনৈতিক বিভাজন, ভঙ্গুর প্রতিষ্ঠান এবং জনগণের আস্থায় না আসে, ততক্ষণ এই ধরনের নতুন প্রক্রিয়া বাস্তবায়ন করা কঠিন হবে। কেন ইউটোপিয়ান বলছি? কিছু মানুষের বক্তব্যে মনে হচ্ছে যে বাংলাদেশের সকল সমস্যার সমাধান এই পিআর পদ্ধতির জন্য আটকে আছে। ঠিক ইউটোপিয়ান ধারণার মতো পিআর হলেই সমাজে আর কোনো সমস্যা থাকবে না, সর্বত্র সুখ আর শান্তি বিরাজ করবে। তারা পিআর পদ্ধতিকে ঠিক সেভাবেই আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে। তবুও ইউটোপিয়ান ধারণা মাঝে মাঝে কিছু উদ্দেশ্য পূরণ করে, সমাজকে আরও ভালো ভবিষ্যৎ কল্পনা করতে বাধ্য করে। ঠিক সেইভাবে যেন সঠিক সংস্কার এবং রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠবে একটি আদর্শ গণতান্ত্রিক দেশ। আপনিও কি তাই মনে করেন? জানাতে পারেন কমেন্টে। আল্লাহ হাফেজ।